ক্লাস একদিনে করে যদি ফিজিক্যালি ক্লাস হতো আমি তো যেতাম। হ্যাঁ, ওদের এনগেজ থাকতাম, দুটো চারটা শব্দ করে ঢুকলেও মনে থাকতো যে এটা। আচ্ছা, তাহলে মেনটেনেন্স অফ বুকস অফ অ্যাকাউন্টস কোম্পানির কত নম্বর সেকশনে বলা রয়েছে? 128 সেকশনে বলা রয়েছে যে কোম্পানিকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। না তো পেনাল্টিও রয়েছে, সেটা আমরা পরে দেখব। তাহলে কোনো কোম্পানি, তোমরা ধরো কোম্পানি বানিয়ে নিলে, মিনিমাম 2 জন লাগে হলেই প্রাইভেট কোম্পানি হয়ে যাবে, আর পাবলিক কোম্পানি বানাতে গেলে মিনিমাম 7 জন লাগবে। আচ্ছা, পাবলিক বলতে তুমি যেটা কনফিউশন হচ্ছিলে, পাবলিক বলতে নাম্বার কতজন লাগবে, মিনিমাম কতজন মেম্বার লাগবে তার বেসিসে। পাবলিক মানে কিন্তু এখানে গভর্নমেন্ট কোম্পানি নয়। পাবলিক সেক্টর বললে সেটা বোঝায় যে সেটা গভর্নমেন্ট রিলেটেড কিছুটা রয়েছে, গভর্নমেন্টের পার্টিসিপেশন রয়েছে। কিন্তু আমি যখন পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানির কথায় আসবো, তখন কিন্তু পাবলিক বলতে কতজন মেম্বার রয়েছে তার বেসিসে ভাগ হচ্ছে। 7 জন মিনিমাম মেম্বার থাকলে, মিনিমাম 7 জন মেম্বার নিয়ে পাবলিক কোম্পানি হয়, যেখানে তুমি দেখতে পাবে লিমিটেড ওয়ার্ড লেখা থাকবে। আর যদি প্রাইভেট কোম্পানি হয় মিনিমাম 2 জন লাগে, যেখানে তুমি প্রাইভেট লিমিটেড ওয়ার্ড দেখতে পাবে। তো সব কোম্পানিকেই 128 এই সেকশনের হিসাবে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। 128। তো কোন সিস্টেমে আমরা সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি সিস্টেম, অ্যাকাউন্টিং এ দুটো সিস্টেম থাকে, সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি। কোন সিস্টেমে মেনটেন করতে হবে? ডাবল এন্ট্রি সিস্টেমে। ডাবল এন্ট্রি সিস্টেম মানে একটা ডেবিট থাকছে আর একটা ক্রেডিট থাকছে, ইকুয়াল ডেবিট ইকুয়াল ক্রেডিট প্রত্যেকটা এন্ট্রির। তাহলে ডাবল এন্ট্রি সিস্টেমে তোমাকে বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। আর কি বেসিসে মেনটেন করতে হবে? অ্যাক্রুয়াল বেসিসে মেনটেন করতে হবে। অ্যাক্রুয়াল বেসিসে, অ্যাক্রুয়াল বেসিসে মেনটেন করতে হবে। অ্যাক্রুয়াল বেসিস, ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস হচ্ছে তোমার তুমি যখন যা কিছু ক্যাশেই হবে, পেমেন্টে যে কোনো টাকা রিসিভ করলে তুমি রেকর্ড করছো, যে কোনো টাকা পেমেন্ট করলে তুমি রেকর্ড করছো, সেটাকে বলা হয় ক্যাশ বেসিস। অ্যাক্রুয়াল বেসিস হচ্ছে কোনো পিরিয়ডে তোমার খরচা হয়ে গেছে, তুমি সেটাকে সেই পিরিয়ডের খরচাই দেখাচ্ছ, পেমেন্ট পরে হতে পারে, সেটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস। ধরো এই মাসে তোমার গ্রোসারি পারপাসে ধরে নিলাম, গ্রোসারি পারপাসে খরচা হয়েছে 5,000 টাকা এই মাসে গ্রোসারি পারপাসে। তুমি যদি পেমেন্ট করে দাও, আর আচ্ছা তুমি যদি ক্যাশ বেসিসে অ্যাকাউন্টস রাখো, ক্যাশ বেসিসে অ্যাকাউন্টস রাখো, তাহলে তুমি তখনই রেকর্ড করবে যদি সেটা পেমেন্ট হয়ে থাকে। আর যদি অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টস রাখো, সেক্ষেত্রে তুমি পেমেন্ট হোক বা না হোক ওই মাসের খরচা হিসাবে দেখাবে। অ্যাক্রুয়াল বেসিস সবসময় বলছে তোমার পেমেন্ট হোক বা না হোক, যে মাসে তোমার খরচা হলো সেই মাসের খরচা হিসাবে দেখাবে। সে বলেছিলেন না পড়ানোর সময় যে ধরুন আমার হচ্ছে মার্চ মাসে আমি ইনকাম হয়ে গেছে কিন্তু আমি টাকা পাইনি, কিন্তু আমি মার্চেই দেখাতে হবে আমার। হ্যাঁ, ওটাই অ্যাক্রুয়াল বেসিস। আর ক্যাশ বেসিস মানে হচ্ছে যতক্ষণ না তুমি টাকা পাচ্ছ ততক্ষণ তুমি ইনকাম হিসাবে দেখাবে না, যতক্ষণ না তুমি টাকা পেমেন্ট করে দিচ্ছ ততক্ষণ পেমেন্ট হিসাবে দেখাবে না, সেটা হচ্ছে ক্যাশ বেসিস সিস্টেম। তাহলে হ্যাঁ, কোম্পানি আমরা নয়, এখানে কোম্পানি অ্যাক্ট বলেছে প্রত্যেক কোম্পানিকে অ্যাক্রুয়াল বেসিসে অ্যাকাউন্টস মেনটেন করতে হবে আর ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম মানে হচ্ছে ইকুয়াল ডেবিট থাকবে ইকুয়াল ক্রেডিট থাকবে প্রত্যেকটা এন্ট্রি। এরকম করে দিল তাকি সব কোম্পানি ইউনিফর্মলি সেম সিস্টেম ফলো করে। না তো সেই কোম্পানি ক্যাশ বেসিসে করে বসে আছে, এই কোম্পানি অ্যাক্রুয়াল বেসিসে করে বসে আছে, সেই কোম্পানি সিঙ্গেল এন্ট্রি ফলো করছে, এ কোম্পানি ডাবল এন্ট্রি ফলো করছে। যে অডিটর যাবে বা তুমি যখন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কম্পারিজন করবে, তাহলে সেই কম্পারিজন ঠিক হবে না, কারণ সবাই তো ডিফারেন্ট সিস্টেম ফলো করছে। তুমি যখন এই কোম্পানির পারফরমেন্সের সাথে ও কোম্পানির পারফরমেন্সের কম্পেয়ার করবে, কি কারণে কম্পেয়ার করবে? হতে পারে তুমি ইনভেস্ট করবে, তাহলে কি হবে? সেক্ষেত্রে কম্পারিজন ঠিক হবে না, কারণ তোমার তো
এ আলাদা সিস্টেম ফলো করছে, সে আলাদা সিস্টেম ফলো করছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এসে যাব যে কত বছর বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। ধরো 2021-22, 2021-22-এর তোমার অ্যাকাউন্টস যেটা শেষ হয়ে গেছে, সেটা ধরো 20-21 শেষ হয়ে গেছে। 20-21-এর অ্যাকাউন্টস কত বছর মেনটেন করতে হবে, মানে সেটা প্রিজার্ভ করতে হবে, প্রিজার্ভ অডিটর কার্ড কত বছর রাখতে হবে কোম্পানিকে। কোম্পানিকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে কোম্পানি তুমি এত বছর রাখবে, মিনিমাম 8 years, মিনিমাম 8 years 8 years। or at least 8 years. এরপরে স্ট্যাটুটরি বুকস, কি কি বই রাখতে হবে। স্ট্যাটুটরি কেন বলা হয়, বুকস তো বলে দিতে পারত। স্ট্যাটুটরি তখনই আসবে যখনই কোনো জিনিস, যখনই কোনো থিংস তোমার লতে লেখা থাকবে, একটা লেখা থাকবে, আইনে লেখা থাকবে, তখন তাকে স্ট্যাটুটরি বলা হবে। স্ট্যাটুটরি বুকস বলতে এগুলো ওই কোম্পানি একটা বলা রয়েছে এইসব বুকস মেনটেন করতে হবে, সেই জন্য স্ট্যাটুটরি ওয়ার্ডটা এসে গেছে। আইনে বলা আছে কি কি বই মেনটেন করতে হবে কোম্পানি অ্যাক্টার হিসাবে। রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট, কোম্পানি কোথায় কোথায় ইনভেস্ট করছে তার একটা বই রাখতে হবে। রেজিস্টার অফ চার্জেস, কোন কোন অ্যাসেটের উপরে চার্জ ক্রিয়েট করা রয়েছে। চার্জ ক্রিয়েট করা মানে হচ্ছে, এখানে চার্জ অনেক জায়গায় আছে, চার্জ করা মানে ফাইন করা, চার্জ করা মানে আর কি আছে, কোনো কাউকে রেসপন্সিবল করানো। এখানে চার্জের মানে হচ্ছে কোম্পানির যে অ্যাসেটগুলো রয়েছে, সেই অ্যাসেটের মধ্যে কোন অ্যাসেটগুলোকে ব্যাংকের কাছে রেখে লোন নিয়েছে, সেই অ্যাসেটের রেজিস্টার অফ চার্জেস। চার্জ ক্রিয়েট করা মানে এখানে হচ্ছে যে অ্যাসেটের উপরে তুমি লোন নিয়েছো তার উপরে চার্জ ক্রিয়েট করতে হয়। চার্জ ক্রিয়েট করা মানে তুমি যদি লোনের জন্য ডিফল্ট করো, লোন পে করতে না পারো, তাহলে কি করবে ব্যাংক তোমার ওই অ্যাসেট বিক্রি করে দেবে। এই প্রথমটা কি বলবো, তো কতগুলো অ্যাসেট রয়েছে যেগুলোর উপরে চার্জ ক্রিয়েট করা রয়েছে, এরকম মানে ব্যাংকের রাইট রয়েছে তুমি যদি না দাও। রেজিস্টার অফ চার্জেস। রেজিস্টার অফ মেম্বার্স বলতে কতজন মেম্বার রয়েছে। রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট অফ দ্য কোম্পানি রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট, কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছে, কোনো জায়গায় ইনভেস্ট করতে পারে কোম্পানি, কোথায় ইনভেস্ট করে রেখেছে, রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট তার একটা বই। রেজিস্টার অফ মেম্বার বলতে শেয়ার হোল্ডারের কথা বলছে, কতজন শেয়ার হোল্ডার রয়েছে। তুমি তো বলবে তাহলে রেজিস্টার অফ মেম্বারের তো অনেক শেয়ার হোল্ডার থাকে, তা তো কি করে লিখবে অত, তাই তো। ইনফোসিসের অনেক শেয়ার হোল্ডার আছে, টিসিএস এর অনেক শেয়ার হোল্ডার আছে, কি করে প্রত্যেকদিন কি লিখতে থাকবে নি, প্রত্যেকদিন তো শেয়ার কেনা বেচা চলছে, তার শেয়ার হোল্ডার তো চেঞ্জ হতে আছে তো। আজকে আমি তোমাকে দিলাম, তুমি শেয়ার হোল্ডার হয়ে গেলে, শেয়ার বিক্রি করে দিলাম, তো আমি মেম্বার হয়ে গেলাম, তুমি মেম্বার হয়ে গেলে, আমার নাম চলে গেল। দেখো, রেজিস্টার অফ মেম্বার মেনটেন করতে হবে। এবার ওই যে অনলাইনে কেনা বেচা হচ্ছে না, ওখানে একটা তো অ্যাকাউন্টে রেকর্ড থেকে যাচ্ছে, ওই রেকর্ডটাই হচ্ছে রেজিস্টার অফ মেম্বার। যারা কিনেছে, ধরো 31শে মার্চ 2021-এ এতজন এখন কিনে রেখেছে শেয়ার হোল্ডার, এই পার্সন এত শেয়ার, এই পার্সন এত শেয়ার সব কিনে রেখেছে। অনলাইনে তোমার তো প্রিন্ট আউট বেরিয়ে যাবে, ওটাই হচ্ছে রেজিস্টার অফ মেম্বার। মোটামুটি রেকর্ড থাকতে হবে। আর যে কোম্পানি তোমার অনলাইনে বিক্রি হচ্ছে না, মানে যে কোম্পানি লিস্টেড নয়, সেই কোম্পানির তো ফিজিক্যালি থাকতেই হবে এরকম রেজিস্টার। ধরো কোনো কোম্পানিতে 100 জন মেম্বার রয়েছে, তো তার সেক্ষেত্রে তো একদম রেজিস্টারে খাতা বানালেই হয়ে যাবে। যে লিস্টেড নয় যেগুলো বললেন না, যেগুলো পাবলিক কোম্পানি পাবলিক কোম্পানি কিন্তু লিস্টেড নয়। লিস্টেড মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জে লিস্টেড, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, এ দুটো হচ্ছে মার্কেট। তুমি যদি ওই মার্কেটে লিস্ট করাও তোমার কোম্পানিকে, তাহলে তোমার কোম্পানির শেয়ারকে লিস্ট করাও, তাহলে ওই শেয়ার কেনা বেচা হবে ওই মার্কেটে। ওখানে লিস্ট করাতে কি আদার্স রেজিস্ট্রেশন চার্জ লাগে বা কিছু লাগে? হ্যাঁ, তো বড় কোম্পানি লিস্ট করাতে পারে, ছোট কোম্পানি লিস্ট করাতে পারে না। ওদের টার্নওভার থাকে, যে তোমার যদি লাস্ট 3 বছরে এত টার্নওভার থাকে, লাস্ট 3 বছরে এত অ্যাসেট থাকে, লাস্ট 3 বছরে এই ট্র্যাক রেকর্ড থাকে, তাহলেই তুমি লিস্ট করাতে পারবে।
ওখানে লিস্ট করতে পারছিল না, কিন্তু কি? এবার সুইগি না জোম্যাটো তো মনে হয় করবে। জোম্যাটো তো লিস্ট হয়ে গেছে, জোম্যাটো লিস্ট হয়ে গেছে, আগে তো হুম। ছিল না। জোম্যাটো লিস্ট হয়ে গেছে। এলআইসি লিস্ট হবে, এলআইসির শেয়ার কিনতে পারে তো কিনে নেবে। স্যার ওখানে মানে স্যার লিস্টের জন্য ওটা একটা টাকা তো দেখো গভর্নমেন্ট টার্নওভার শেয়ার কত? কিনে হোল্ড করে রেখেছিল এলআইসির, হুম, এলআইসির শেয়ার গভর্নমেন্ট ছেড়ে দিচ্ছে। এই জন্যই কোথায় ছেড়ে দিচ্ছে, এনএসসি বিএসসি তে মার্কেটে লিস্ট করিয়ে দেবে, এবার তুমিও কিনতে পারবে তাহলে শেয়ার কিনতে পারবে। এলআইসি কি গভর্নমেন্ট থেকে প্রাইভেটের সাথে চলে যাচ্ছে? না, কিছুটা পোর্শন হোল্ড করে রাখবে, ওই পুরোটা না, 51%। 51%, বারো কি 49%? 49% পাবলিককে ছেড়ে এবার দেবে। রেলও বিকে দেবে। স্যার লিস্টেড করার জন্য টার্নওভারটা কত হতে হবে? টার্নওভার কত হতে হবে আমরা ওটা পরে দেখে নেব, এখন এই টপিকে থাকুক, কারণ এলআইসির কি প্রচুর টাকা হবে? এলআইসি টার্নওভার নয়, অনেক টার্নওভার। ওর কাছে টার্নওভার মানে কি, প্রিমিয়াম যেটা পাচ্ছে। স্যার বলছিলাম ওই কম একটা তোমার টেলিকম কোম্পানির ক্ষেত্রে, ভোডাফোন আইডিয়ার ক্ষেত্রে টার্নওভার কি, কত রিচার্জ করে টাকা পাচ্ছে, মানে ওরা যে রিচার্জ করছে তো টোটাল সারা বছরের টোটাল রিচার্জ কত, সেটাই টার্নওভার। আর কি জিজ্ঞেস করবো বুঝতে পারলাম না। স্যার হ্যাঁ, শেয়ার কিনতে গেলে কি ডিম্যাট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হয়? অ্যাকাউন্ট খুলতে হয়, ওই যে এর কাছে আছে দেখে নে, আমি সেদিন দেখিয়েছিলাম তো শেয়ার, না একটা ডিম্যাট দেখে অ্যাকাউন্ট দেখিয়েছিলাম না আমার একটা, আরে দেখিয়েছিলাম শেয়ারের দাম বাড়ছে কমছে, গ্রোথে, হ্যাঁ। গ্রুপে দেখালাম না, আরে তোমার মনে আছে আমি দেখিয়েছিলাম তুমি শেয়ারের দেখেছো? দাম বাড়ছে কমছে, সেটা তো ডিমেট অ্যাকাউন্ট থেকে, তো ওখান মানে থেকেই ডিম্যাট তুমি অ্যাকাউন্ট খুলে দেবো, তুমি দেখবে তুমি। ওখান থেকেই শেয়ার কেনা যায়, ঠিক আছে, আগে ইনকাম করো তারপরে কিনবে। পাওয়ার টাকা কিনতে মানে ওখান থেকে দেখলে একটু করে মানে নলেজ কিছুটা হ্যাঁ, পাবে। নলেজ তুমি দেখতে পারো, অ্যাপটা ফ্রিতে পাওয়া যায়, অ্যাপটা ফ্রিতে পাওয়া যায়, তারপরে অ্যাকাউন্ট ওপেনিং ফ্রিতে হয়ে যাবে, এখানে দেখতে পারবে। অ্যাকাউন্ট ওপেনিংও ফ্রিতে, তাছাড়া 100 টাকা পেয়ে যাবে কারোর রেফারেন্স করলে, ঠিক আছে, 100 টাকা ইনভেস্ট করতে পারবে। সেটা শোনো, কে পাবে সেটা দেখো, তোমার দরকার নেই, তুমি তো পাচ্ছ, এটাই হচ্ছে। এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি, বাবা দেবে না কিছু, যে তাহলে হয়ে যাবে। আমি এগুলো ভাবি না স্যার, কোথাও না কেউ কোথাও না কোথাও থেকে ম্যানেজ করে না, কেউ কি বসে থাকবে ফালতু এরকম হিংসা করে দিলাম। আচ্ছা দেখো, তাহলে রেজিস্টার অফ ইনভেস্টমেন্ট, রেজিস্টার অফ চার্জেস, রেজিস্টার অফ মেম্বার, এতটা বুঝে গেলে। রেজিস্টার অফ ডিবেঞ্চার হোল্ডার, ডিবেঞ্চার হোল্ডার বলেছিলাম, ডিবেঞ্চার শেয়ার ডিবেঞ্চার মনে আছে, শেয়ার হোল্ডার হচ্ছে মালিক, ডিবেঞ্চার হোল্ডার মালিক না, তারা লোন দিয়েছে, কিন্তু ডিবেঞ্চার হোল্ডার ওই শেয়ারের মতোই ইউনিট পাবে, যে এতগুলো শেয়ার, এতগুলো শেয়ার, ফিক্সড রেট অফ ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট থাকে, এর ইন্টারেস্ট, ওর ডিভিডেন্ড, এর ইন্টারেস্ট। ডিভিডেন্ড শেয়ার কিনলে ডিভিডেন্ড লাভ্যাংশ বলে, ডিভিডেন্ড মানে লাভ্যাংশ, আর তোমার বেঙ্গলিতে ডিবেঞ্চার হোল্ডারের ওরা পায় ইন্টারেস্ট, ফিক্সড রেটে পাবে। আচ্ছা, এরপরে মিনিট বুক রাখতে হবে। মিনিট বুক বলতে তোমার মিটিং হলে তার যে রেকর্ড সেটাকে বলে মিনিট বুক। মিনিট মানে এখানে কিন্তু ওই ঘন্টার মিনিট নয়, এখানে মিনিট মানে হচ্ছে তোমার মিটিং এর যে রিজলিউশন, ডিসিশন নেওয়া হলো, মিটিং এ কি ডিসিশন নেওয়া হলো, প্রত্যেকটা মিটিং এ তার যে ডিসিশন লিখে রাখা, সেটাই হচ্ছে মিনিট বুক। লিখে দিন ব্র্যাকেটে ওখানে ডিসিশন। ডিসিশন এখানে ডিসিশন বলেনি, রিজলিউশন বুক বলে, রিজলিউশন মিটিং এর যে কোনো What are the resolution taken by the রেজিস্টার অফ কন্ট্রাক্টস অ্যারেঞ্জমেন্ট ইন হুইচ ডাইরেক্টর আর ইন্টারেস্টেড, কিছু কন্ট্রাক্ট এগ্রিমেন্ট অ্যারেঞ্জমেন্ট যাতে ডাইরেক্টর ইন্টারেস্টেড রয়েছে, ডাইরেক্টরের ইন্টারেস্ট রয়েছে। সাপোজ একটা কোম্পানি আর একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করছে কোনো কারণে, কি এই কোম্পানি ওই কোম্পানিকে প্রত্যেক বছর এত কোটি টাকার সেল করবে, পারচেজ সেলের এগ্রিমেন্ট হতে পারে। ধরো যে কোম্পানিকে সেল করবে সেই কোম্পানির শেয়ার কেনা রয়েছে এই কোম্পানির ডাইরেক্টরের, ধরো এক্স ওয়াই রয়েছে, এক্স কোম্পানি ওয়াই কোম্পানি, এখানে একজন ডাইরেক্টর রয়েছে, ঠিক আছে, ডাইরেক্টর রয়েছে যার শেয়ার কেনা রয়েছে ওয়াই এক্স কোম্পানিতে শেয়ার কেনা রয়েছে, ধরো 50% শেয়ার কেনা রয়েছে কি 30% শেয়ার কেনা রয়েছে। তো আমি কি বলতে পারি যে এই কোম্পানির ইন্টারেস্ট রয়েছে এই কোম্পানিতে, কারণ
ওয়াই কোম্পানি কাকে সেল করবে? এক্স কোম্পানি এক্স কোম্পানিকে। কি হয়ে গেছে? কন্ট্রাক্ট হয়ে গেছে। তাহলে তোমাকে সেই সব কন্ট্রাক্ট বা অ্যারেঞ্জমেন্টের জন্য রেজিস্টার রাখতে হবে যেই সমস্ত কন্ট্রাক্ট অ্যারেঞ্জমেন্টে ডাইরেক্টরের ইন্টারেস্ট রয়েছে। এই কোম্পানির সাথে যদি সেলের এগ্রিমেন্ট হয়, আর এই কোম্পানির তো অলরেডি 50% যদি ধরি, 50% শেয়ার এই ডাইরেক্টরই হোল্ড করে রয়েছে। হুম। তার মানে কি, এতে ডাইরেক্টরের ইন্টারেস্ট আছে কি নেই? এই এগ্রিমেন্টে ডাইরেক্টরের ইন্টারেস্ট আছে কি নেই? আছে। তো সেই রকম কিছু কন্ট্রাক্ট যদি হয়ে থাকে এই কোম্পানির, তার রেজিস্টার থাকে। রেজিস্টার অফ ডাইরেক্টর কে কে আছে? কি ম্যানেজারিয়াল পার্সোনালের মধ্যে তোমার কে কে আছে? কি ম্যানেজারিয়াল পার্সোনাল বলতে কেএমপি, তোমার চিফ এক্সিকিউটিভ অফিসার আছে, সিইও, হ্যাঁ ওটাই বললাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, চেয়ারম্যান, চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর তো আলাদা করে রয়েছে, আর কোম্পানি সেক্রেটারি, কি ম্যানেজারিয়াল পার্সোনাল। বোর্ড অফ ডাইরেক্টর বলতে ওটাকে বোর্ডকে বোঝায়। আচ্ছা, শেয়ার হোল্ডিং, দেয়ার শেয়ার হোল্ডিং। তাহলে শেয়ার হোল্ডিং মিনস যারা শেয়ার, এই তো ধরো একটা রেজিস্টার মানে কি, একটা বই, তার খাতা, তার অনেকগুলো পেজ, ঠিক আছে? রেজিস্টার মানে ওটাই তো বোঝায়। এরপরে ডাইরেক্টরের নাম, এই ডাইরেক্টর, 1 নম্বর ডাইরেক্টর, 2 নম্বর ডাইরেক্টর, 3 নম্বর ডাইরেক্টর, তাদের নাম এবং কত শেয়ার হোল্ড করে রেখেছে, শেয়ার হোল্ডিং, ওটাই বলতে চাই। ওরাও শেয়ার হোল্ড করে? ডাইরেক্টর কোনো কোম্পানির শেয়ার কিনে থাকবে না, শেয়ার। হ্যাঁ, উনি বললেন যে ওরাও তো শেয়ার কিনতে পারে, বিভিন্ন অন্য কোম্পানিরও কিনতে পারে। হ্যাঁ, কত শেয়ার হোল্ড করে রেখেছে ওই কোম্পানি, যে কোম্পানিতে তারা ডাইরেক্টর। তাহলে কোম্পানি অ্যাক্ট বলছে যে কোনো কোম্পানির কে কে ডাইরেক্টর রয়েছে, তারা কত শেয়ার হোল্ড করে রয়েছে ওই কোম্পানিতে, কে কে কি ম্যানেজারিয়াল পার্সন রয়েছে, তারা কত শেয়ার হোল্ড করে রয়েছে ওই কোম্পানিতে, তার একটা রেজিস্টার বানাও। স্যার আরেকটা কথা, যেটা যে সিইও হয় বা হয়, ওগুলো তো বাইরে থেকে আসে না, ওদের নিজেদের কোম্পানির মধ্যে যে ক্যাপেবল পার্সনকে সিইও করা হয়, ক্যাপেবল পার্সন। মানে কি যোগ্যতা বা কি ওইরকম কোনো যোগ্যতা নেই সিইও হওয়ার জন্য, ওইভাবে কোনো স্পেসিফিক্যালি যোগ্যতা নেই। এবার কোম্পানি পলিসি বানাতে পারো যে এই কোয়ালিটি থাকতে হবে। তুমিও সিইও হতে পারো যদি তোমার ক্যাপাবিলিটি থাকে কি 500 কোটি টাকা এবছর সেল হয়েছে, পরের বছর তোমায় সেটাকে 5000 কোটি করে দিতে পারবে, ক্যাপাবিলিটি আছে, তাহলে তোমাকে সিইও বানিয়ে দেওয়া হবে। এরপরে রেজিস্টার অফ লোন, কাকে কাকে লোন দিয়েছে কোম্পানি? ইনভেস্টমেন্ট বাই কোম্পানি, ইনভেস্টমেন্ট এখানে বলেছিল, লোন অন ইনভেস্টমেন্ট একসাথে বলে দিয়েছে। রেজিস্টার অ্যান্ড ডকুমেন্টস রিলেটিং টু ইস্যু অফ শেয়ার, ইস্যু কি কি শেয়ার ইস্যু হয়েছে, কি ধরনের শেয়ার, তার একটা রেজিস্টার বানাতে হবে। কতগুলো শেয়ার ইস্যু করেছে সব। আচ্ছা, এরপরে আমরা এসে যাব অ্যানুয়াল রিটার্ন। অ্যানুয়াল রিটার্ন জমা করতে হবে কোন ফর্মে? MGT 7 ফর্মে। MGT 7 ফর্মে অ্যানুয়াল রিটার্ন জমা করতে হবে কোম্পানিকে, কোন ফর্মে? MGT 7 ফর্মে। কতদিনের মধ্যে জমা করতে হবে? 60 ডেজ এর মধ্যে। এজিএম এর ডেট থেকে। এজিএম মানে হচ্ছে অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং এ কারা আসে? শেয়ার হোল্ডার আসে। সেখানে কি কি নিয়ে ডিসিশন হয়? শেয়ার হোল্ডারদের দেখানো হয় এই দেখো এই বছরের রেজাল্ট এটা হয়েছে। এজিএম এজিএম এজিএম, আচ্ছা আমি তোমাদের এজিএম দেখিয়ে দিচ্ছি, দেখো চলো। স্যার অ্যানুয়াল মিটিং কখন হয়? কত সাল, মানে কত কোন ইয়ারে কখন হয়? মার্চের আগে হয়? সেপ্টেম্বরের আগে করতে হবে। তাহলে রিটার্ন জমা দেওয়া হয় কখন? Pursue the new with Lenovo Managed Services. Boost productivity through Microsoft Cloud migration, onboarding, Sound and good, software support, giving you the freedom to think bigger.
আচ্ছা এটা আমি খুলে দিয়েছি। আপনি রেকর্ডটা বন্ধ করুন, কেন ওরাও দেখবে ঠিক। চলছে না নাকি? 2021 do not contain any qualification, reservation, adverse remark, আচ্ছা or এখানে তো disclaimer. Accordingly, the reports are not required to be read out as provided in the Companies Act 2013. Now, I will begin my formal address. Here, some of our geo and retail stores. In my address. What has given me far কে greater বাসন দিচ্ছে বলো তো? happiness than our business performance মুকেশ আম্বানি is কত নম্বরে Reliance's GMA? humanitarian effort 44 AGM during these 44 exceedingly AGM difficult answer? times. অ্যানুয়াল জেনারেল মিটিং I feel both proud and humbled to share with you এখানে তোমার that throughout the COVID crisis, our খুলে Reliance তোমরা family দেখতে হবে। has risen to the occasion with a sense of purpose and national এই যে duty. এটা বন্ধ করতে Our হবে। entire organization has become এটা কি স্যার sound energized বেরোয় না? with the spirit of service. Every single sound system employee কোথায় আছে আমি জানি has না। participated নেই মনে হয় directly স্যার, or just screen indirectly data. in the fight against COVID. না সাউন্ড সিস্টেম কোথাও আছে ওখানে? Come a goodwill ambassador of Reliance. I'm sure our efforts of the last 1 year would have made our founding chairman, Shri Dhirubhai একটু Ambani, ভলিউম ছাড়া ছাড়া because the one common স্যার আপনি unifying লিঙ্কটা thread পাঠিয়ে দেবেন বরং that আমরা runs দেখে through দেবো। everything we have Okay. ever done at ঠিক আছে Reliance is the এজিএমে প্রথমে এসে spirit কি বলবে? of চেয়ারম্যান care বলবে। and empathy. বুঝতে পারলে তাহলে? চেয়ারম্যান বলবে যে আমরা এই করেছি সেই করেছি এর পরের বছর সেই করব। চেয়ারম্যান কে রিলায়েন্সের? মুকেশ আম্বানি। হাও চেয়ারম্যান তুমি কাকে এক্সপেক্ট করছো? অন্য কেউ? না আরে তার মেজরিটি শেয়ার সেই হোল্ড করে রেখেছে, সে তোমাকে হতে দেবে কেন? যার কাছে মেজরিটি শেয়ার রয়েছে তারই কথাই চলবে। ও, তা ওর capability আছে তাহলে। এলআইসি গভর্নমেন্ট হয়ে গেছে, গভর্নমেন্ট থেকে কিছু শেয়ার ছাড়লেও পুরোপুরি তো ছাড়েনি, কন্ট্রোল তো তার কাছে আছে। যার কাছে মেজরিটি শেয়ার রয়েছে তারই কথাই তো চলবে। তুমি মিটিংয়ে 10 জন আছে, তার মধ্যে 6জন বলছে কি এক ব্রিজ হবে না, 4 জন বলছে ব্রিজ হবে, তো ব্রিজ হবে না। আচ্ছা তাহলে আমরা এসে যাবো এখানে যে এজিএম মানে তাহলে বুঝে গেলে যে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে সব শেয়ার হোল্ডার প্রেজেন্ট রয়েছে, সেখানে সারা বছর কোম্পানি কি করেছে তার একটা ডিসকাশন প্লাস শেয়ার হোল্ডারদের দেখাচ্ছ যে কত প্রফিট হয়েছে, প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট দেখাচ্ছ। এবার কি কত পার্সেন্টেজের ডিভিডেন্ড হবে সেখানেও ডিসকাশন হয়ে থাকে। এমজিটি ফুল ফর্ম? এমজিটি বলতে ম্যানেজমেন্ট, এটাতে ফুল ফর্ম হয় না, এটার ফর্মের নাম আর কি, এমজিটি 7। এবার যদি ম্যানেজমেন্ট 7 ম্যানেজমেন্ট, এমজিটি বলতে ম্যানেজমেন্ট, এরকম ফুল ফর্ম হয় না, ফর্মের নাম। তো যেটা ব্যাংকের G15 বলে ওটা কি? G15 আর 15G ওই আর কি 15G ওটা কি? ওটা ট্যাক্স কাটার জন্য, এটা তুমি ডাইরেক্ট ট্যাক্স পড়বে, ডাইরেক্ট ট্যাক্স পড়বে, ট্যাক্সে পড়বে, ডাইরেক্ট ট্যাক্স এরপরে সাবজেক্ট আছে। আচ্ছা তাহলে এরপরে এসে যাও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে কি কি থাকবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে ব্যালেন্স শিট থাকবে, প্রফিট অ্যান্ড লস থাকবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট ইন চেঞ্জেস ইন ইকুইটি, ওপেনিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত ছিল, ক্লোজিং ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত রয়েছে, ঠিক আছে, ওটাই হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। স্টেটমেন্ট ইন চেঞ্জেস ইন ইকুইটি বলতে ওপেনিং ইকুইটি শেয়ার কত ছিল, ওপেনিং এ ধরো 5 লাখ টাকা ছিল, এবছর ধরো আবার 5 লাখ ইস্যু করেছো, তার মানে নিউ ইস্যু, ক্লোজিং এ ধরো 10 লাখ হয়ে গেল তাহলে, ঠিক আছে। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, ইকুইটি বলতে এখানে ইকুইটি শেয়ার ক্যাপিটাল বলছে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখে নিয়েছো, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শিখে নিয়েছো, তাহলে কেন শেখানো হয়েছে না, কোম্পানি একটা বলা রয়েছে যে প্রত্যেক কোম্পানিকে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানাতে হবে। এরপরে তোমরা যেটা শিখবে প্রফিট অ্যান্ড লস আর ব্যালেন্স শিট, কোম্পানির কিভাবে বানাতে হবে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস,
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের মধ্যে ডিফারেন্স কি আছে বলেছিলাম, যে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বললে তো সেটা একটা স্টেটমেন্ট ফরম্যাটে হবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বললে অ্যাকাউন্ট বলা মানে তোমার ডেবিট ক্রেডিট থাকবে। আচ্ছা, এরপরে এক্সপ্লেনেটরি নোট রয়েছে, কিছু এক্সপ্লেনেটরি নোট থাকে, এই যে তুমি ব্যালেন্স শিট বানাবে তার ধরো ওয়ার্কিং করতে হবে, প্রফিট অ্যান্ড লস বানাবে তার ওয়ার্কিং করতে হবে, ওটাকেই বলা হচ্ছে এক্সপ্লেনেটরি নোট। ওগুলো সব এরকম করে জমা দিতে হয়। জমা করতে হবে। নোটের ওটা গিয়ে কি হবে বললাম, ওয়ার্কিং নোট। ওয়ার্কিং নোট। আচ্ছা, এখানে বলেছে দেখো 1% কোম্পানির ক্ষেত্রে, স্মল কোম্পানির ক্ষেত্রে, 1% কোম্পানির ক্ষেত্রে, স্মল কোম্পানির ক্ষেত্রে, ডরমেন্ট কোম্পানির ক্ষেত্রে কোনটা বানানোর দরকার নেই? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর দরকার নেই। 1% কোম্পানির ক্ষেত্রে, স্মল কোম্পানির ক্ষেত্রে, ডরমেন্ট কোম্পানির ক্ষেত্রে কি বানানোর দরকার নেই? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বানানোর দরকার নেই। স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি ওটা কি বলছেন? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটার মানে হলো তোমার ওপেনিং এ শেয়ার ক্যাপিটাল কত ছিল, ক্লোজিং এ কত হয়ে গেল, আর মিডিলে যদি কোনো বেড়ে থাকে বা কমে থাকে অ্যাড লেস করে দেখাবে। ওপেনিং ওয়ার্ক ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাড ইস্যুড ডিউরিং দ্য ইয়ার লেস, আলটিমেটলি পেয়ে যাবে অ্যাড করে দিলে। ক্লোজিং কেউ উঠিয়ে নেয়, উঠিয়ে নেয় না, বাইব্যাক হতে পারে, কোম্পানির ক্ষেত্রে বাইব্যাক অফ শেয়ার হয়। বাইব্যাক কোম্পানি নিজের শেয়ার যখন নিজে পারচেজ করে নিবে সেটাকে বলে বাইব্যাক অফ শেয়ার। আর পারচেজ করে নিলে তোমার ওই ক্যাটেগরির শেয়ার আর ইস্যু করা যাবে না। হয়তো কোম্পানি এরকম বললো যে যাদের শেয়ারের মূল্য এত টাকা আছে, এত টাকার নিচে, তারা শেয়ারগুলো আমরা আবার নিয়ে নিচ্ছ, তাহলে ওই ক্যাটেগরির শেয়ার ইস্যু করা যাবে না। তুমি নিয়ে নিচ্ছ কারণ ওই ক্যাটেগরির শেয়ার আর ইস্যু করবে না বলে, তখন হচ্ছে টাকা দিয়ে দিবে আমাদের, টাকা দিয়ে দেবে, কোম্পানি বাইব্যাক করতে পারে। আচ্ছা, কোম্পানির যে আমরা ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাবো সেটা কোম্পানি অ্যাক্টের কোন শিডিউল ফরম্যাট ফলো করে? শিডিউল 3। কোম্পানি অ্যাক্টের শিডিউল 3তে তোমার ফরম্যাট দেওয়া রয়েছে। কিসের ফরম্যাট দেওয়া রয়েছে? ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট দেওয়া রয়েছে। আমরা সেই ফরম্যাট ফলো করে কি বানাবো? ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাবো। কোম্পানি অ্যাক্টের শিডিউল 3তে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট দেওয়া রয়েছে, আমরা সেই ফরম্যাট ফলো করে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাবো। বুঝতে পারলে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতে হয় যেটা এমসিএ নোটিফাই করে। এমসিএ বলতে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। কোম্পানি রিলেটেড ব্যাপারকে দেখে থাকে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। আচ্ছা, স্টেটমেন্ট গাইডেন্স নোট ইস্যুড বাই আইসিআই। আচ্ছা, আইসিআই এর কথা ফলো করতে হবে। অ্যাকাউন্টস এর ব্যাপারে কার কথা ফলো করতে হয়? অ্যাকাউন্টস এর যে কোনো ম্যাটারে আইসিআই এর কথা ফলো করতে হয়। আইসিআই বলতে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস সিএ আছে, ইনস্টিটিউট ইন্ডিয়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া। এআই ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যাকাউন্টেন্ট, কম্পিউটার। ওর পাশে আই দিয়ে দেবো আমরা। সবাই বিজনেস করছে, নাম তুমি বাটা বলে বিএটিএ না লিখে বিএটি লিখে দিস। এরকম হয়েছে, আরে অনেক হয়েছে। অজন্তা জেএনটিএ, অজন্তা আছে তো, তুমি ডবল এ লিখবে অজন্তা। এক কালারটা একই, মানুষ অন্ধের মতো দিয়ে যাবে অজন্তা শুভ বলছে। দুটোর মধ্যে ডিফারেন্ট হবে, আর একটা শোরুম থাকবে আর এটা রাস্তা ঢিলে বিক্রি হবে। না শোরুম করে দেওয়া। দেখো, এটা তোমার কাদেরকে ইনফ্লুয়েন্স করা যাবে? যদি যারা নর্মাল পার্সন তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে। জেনারেল পিপল যারা অত জানে না, অজন্তা বলছে ও অজন্তা নিয়ে না। এই বাটাতে না জুতা ছিল ফ্রিতে মানে কম পায়। আচ্ছা দেখো, এরপরে আমরা শিডিউল 3তে এসে যাবে। আমি শিডিউল 3তে বলেছিলাম কি যে কোম্পানি একটা শিডিউল 3তে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাট ফলো করে তোমাকে ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস বানাতে হবে।
তুমি যে বিজনেস অ্যাকাউন্টিং এ শিখেছো, বিজনেস অ্যাকাউন্টিং এ কি শিখেছো? বিজনেস অ্যাকাউন্টিং এ শিখেছিলে না যে ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস বানাতে হয়, একেবারে লাস্ট চ্যাপ্টারে ছিল। সেটা কোন সেটা ছিল তোমার প্রপাইটরশিপ বিজনেসের, সেটা ছিল তোমার প্রপাইটরশিপ বিজনেসের প্রেজেন্টেশন। এখন তুমি যে প্রেজেন্টেশন দেখতে পাবে ব্যালেন্স শিটের ফরম্যাট বা প্রফিট অ্যান্ড লসের ফরম্যাট, সেটা হচ্ছে কোম্পানির প্রেজেন্টেশন, কোম্পানি কিভাবে প্রেজেন্ট করে থাকে। আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখে নাও কিভাবে রয়েছে, ওর পরের পেজেই রয়েছে। পরের পেজে কি রয়েছে? ব্যালেন্স শিটের ফরম্যাট দেওয়া রয়েছে, নেম অফ দ্য কোম্পানি, ব্যালেন্স শিট অ্যাজ এট লেখা রয়েছে, নেম অফ দ্য কোম্পানি, যে কোম্পানির ব্যালেন্স শিট সেটা লিখতে হবে, আর ব্যালেন্স শিট কোন ডেটে বানাচ্ছ সেটা লিখতে হবে। প্রথমে কি আছে? স্টার্টিং আছে ইকুইটি শেয়ার ক্যাপিটাল, সরি ইকুইটি না, ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস দিয়ে স্টার্ট রয়েছে। তার আন্ডারে কি রয়েছে? শেয়ার হোল্ডার্স ফান্ড রয়েছে। ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস এটা হচ্ছে মেন হেডিং, তার আন্ডার সাব হেডিং হচ্ছে, তার আন্ডারেও আবার রয়েছে, এগুলো হচ্ছে লাইন আইটেম, এটাকে তুমি লাইন আইটেম বলবে, এগুলো লাইন আইটেম। প্রথমে মেন হেডিং, তার আন্ডারে সাব হেডিং, সাব হেডিং এর আন্ডারে লাইন আইটেম। লাইন আইটেম লাইন আইটেম লাইন আইটেম, লাইন আইটেম মানে হচ্ছে যেটা তুমি আলটিমেটলি দেখাচ্ছ। তুমি যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে, এদিকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বানাতে, সেখানে যে টু স্যালারি দেখাচ্ছ, টু ওয়েজেস দেখাচ্ছ, এগুলোকে তুমি কি বলবে? লাইন আইটেম বলতে পারো। স্যার অনলাইনে একটা ক্লাস আমি দেখেছি যে এরকম স্ক্রিনটা আছে, তো স্ক্রিনেই কাজ করা যাবে, এটা কিভাবে পসিবল? সেটা টাচ স্ক্রিনে? সেটা টাচ স্ক্রিন না না, তাহলে তো এটা পেন্সিল থাকে মনে হয়। আমি ওই একটা ইউটিউবে দেখেছি আর কি, ক্লাস করায় তারা, তাদের সঙ্গে ভিডিওটা আছে। ধরুন আমি সামনে এটা এখানে ক্লাস করাচ্ছি, আমি এখানে আমি বুঝতে পারছি, তোমার কাঁচ মনে হবে, তো কাঁচের ওই পাশে রয়েছে লিখছে, হ্যাঁ মানে মনে হবে যে খালি জায়গাতে লিখছে কাঁচের এই পাশে, এইভাবে নাকি? না 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 স্যার, মানে ধরুন এদিকে ক্যামেরাটা বসানো আছে, এখানে ডিসপ্লেটা আছে, আমি এখান থেকে স্ক্রিনে দাগ করলে দাগ হয়ে যাবে, আর আরে ডিসপ্লেতেই দাগ হচ্ছে ডিসপ্লেতেই দাগ করছে। স্যার। ওই যে বড় বড় যে প্রজেক্টর গুলো পেন্সিলও আছে একটা, হ্যাঁ। ডিজিটাল যে ক্লাস দেখো, এবার অ্যাপেলের কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো তুমি ল্যাপটপে দাগ দিতে পারবে, এটা ল্যাপটপের উপরেই তুমি ই করতে পারবে। স্যার না স্যার, ওদেরকে ধরুন মানে মিডিলে চলে গেল, তো তখন স্ক্রিনটা দেখলাম যে অর্ধেকটা ঢাকা পড়ে গেল, মানে পিছনে একটা ডিসপ্লে রয়েছে, ওরা সেখান থেকে ওই সাইড থেকে দাগটা দিচ্ছে। আমি বুঝতে পারছি না না, এটা তো তুমি কোন সিস্টেমে বলছি? এই যে আমি রয়েছে এখানে, আমি এটাকে স্ক্রিনের মিডিলে করে দিতে পারি, মানে আমি এই জায়গায় পজিশনে এসে যেতে পারি, ঠিক আছে? না, কি বলতে ও চাইছো? বলতে চাইছে যে আমরা যেরকম নরমাল আমাদের ইউনিভার্সিটি কলেজ লেভেলে যেরকম সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ানো হয় বা সিস্টেমে, এখন তো ডিজিটাল যে বোর্ড এসছে না, ডিজিটাল বোর্ডে তো আপনি হচ্ছে বোর্ডে লিখতে পারবেন, সেটাই ও বলতে চাইছে। ও বলছে সেটা তাহলে ওটা হতে পারে যে হ্যাঁ। প্রজেক্টরটা বোর্ডে ফেলে দিল আর সেই বোর্ডটাতে আমি এডিট করছি। হ্যাঁ, ওই যে এটা হতে বোর্ডে পারে। লেখা যায় ডিজিটাল বোর্ড। হতে পারে। ভিউতে তুই স্মার্ট ক্লাস পাবি যদি অফলাইনে পাস, প্রত্যেকটা অনেক রুম আছে, হেভি মজা হবে, ছবি ওটা তুলবি, হতে পারে। ফটো প্রজেক্টরটা বোর্ডে দিয়ে দিল আর হ্যাঁ আমি লিখেছি। এবার দেখো, এখন পিডিএফ এর যুগ এসে গেছে, তোমার অনলাইনে লেখা যাচ্ছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেউ লিখতে চায় না, ঠিক আছে? না তারা লাইভ ক্লাস করায়, তো ওই জন্য লাইভ ক্লাস হলেও তো লাইভ হবে, তুমি লাইভ যেভাবে করবে হবে, এটাকেও আমি লাইভ করে দিতে পারি। না, আনএকাডেমি কিছু কিছু ক্লাস আছে যেগুলো হচ্ছে আপনার ওই বোর্ড সিস্টেমে পড়ায়, যে যেরকম আসে সেটা নিয়ে বড় কথা নেই, তুই এখন এই ক্লাসটা কেন আমি বুঝতে পেরেছি ওটা। শেয়ার ক্যাপিটাল ফার্স্ট, দেন রিজার্ভ এন্ড সারপ্লাস, দেন মানি রিসিভ এগেইনস্ট শেয়ার ওয়ারেন্ট। শেয়ার ওয়ারেন্ট মিন্স ওয়ারেন্ট মিনস হচ্ছে তোমাকে শেয়ার দেওয়া হবে, তার জন্য এখন টাকা নিয়ে নেওয়া হয়েছে, সেরকম স্কিম রয়েছে। এরকম যদি কোম্পানি করে থাকে যে তাহলে শেয়ার দেবো, এখন তুমি আমাকে টাকাটা দাও। টাকা নয়, শেয়ার ওয়ারেন্ট দেওয়া হচ্ছে তোমাকে, একটা ডকুমেন্ট দেওয়া হচ্ছে যেটার নাম লেখা হচ্ছে শেয়ার ওয়ারেন্ট। তুমি শেয়ার পাবে, তোমার হ্যাঁ। চিন্তা নেই। পাবে, এখন তোমাকে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে, নেক্সট টাইম যখন শেয়ার ইস্যুর টাইম আসবে তখন তুমি এই ওয়ারেন্টটা দেখালে শেয়ার পাবে। কিন্তু এখন আমার টাকা দরকার। হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল
রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মানি রিসিভ এগেনস্ট শেয়ার ওয়ারেন্ট। তো মানি রিসিভ এগেনস্ট শেয়ার ওয়ারেন্ট এটা তোমাদের তুমি পাবে না যখন তুমি প্রবলেম সলভ করবে, শুধু কোন দুটো পাবে, এটা পাবে। শেয়ার ক্যাপিটাল তো জানা আছে, ইকুইটি শেয়ার, শেয়ার ক্যাপিটালের আন্ডারে কি আসবে? ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, আর কিছু আসবে না, দুটোই ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার আসবে। রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে আসবে জেনারেল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ, আর কি রিজার্ভ আছে, আর যদি কোনো ক্যাপিটাল রেভিনিউ রিজার্ভ বলে দিলাম, ক্যাপিটাল রিজার্ভ বলে দিলাম, জেনারেল রিজার্ভ, তিনটা রিজার্ভই। জেনারেল রিজার্ভ বলতে সেটা যে কোনো পারপাসে ইউজ করা যেতে পারে। ক্যাপিটাল রিজার্ভ বলতে সেটা ক্যাপিটাল অ্যাসেট সেল করে সেই টাকা এসেছে। ক্যাপিটাল অ্যাসেট কোনো যদি ভ্যালুয়েশন করে তোমার টাকা আসে, মানে সেখান থেকে যে প্রফিটটা হচ্ছে সেটাই হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। সাপোজ ব্যালেন্স শিট রয়েছে, ব্যালেন্স শিটে তোমার ধরো একটা বিল্ডিং রয়েছে, বিল্ডিংটা অনেকদিন আগে কিনেছিলে, ব্যালেন্স শিট মানে অ্যাসেট লায়াবিলিটি টোটাল রয়েছে, ইকুয়াল লায়াবিলিটি যা লায়াবিলিটি ধরো 5 কোটি, অ্যাসেটও 5 কোটি, ইকুয়াল রয়েছে। এবার ধরো তোমার এখানে একটা বিল্ডিং রয়েছে যেটা তোমার 50,000-এ তুমি দেখিয়ে রেখেছো, অনেকদিন আগেই কিনেছিলে 50,000-এ। তুমি কি করতে চাইছো? এই বিল্ডিংটার ভ্যালুয়েশন করতে চাইছো, বিল্ডিং ছেড়ে দাও, ল্যান্ডে, কারণ ল্যান্ডের দাম বাড়ে। 50,000-এ কিনেছিলে, তো 50,000-এ এখন সেটা ধরো 50 লাখ হয়ে গেছে, সাপোজ 50 লাখ হয়ে গেছে, তাহলে 50,000 থেকে তোমার অ্যাসেট সাইডে কত বেড়ে গেল? 50,000 থেকে 50,000 থেকে তোমার অ্যাসেট সাইডে কত বেড়ে গেল? 49,50,000 বেড়ে গেল। তার মানে তোমাকে তো লায়াবিলিটি সাইডেও বাড়াতে হবে, না তো মিলবে কি করে তোমার ব্যালেন্স শিট? তো সেটা করতে গেলে তোমাকে কি করতে হবে? ক্যাপিটাল রিজার্ভ বলে দেখাতে হবে। ক্যাপিটাল রিজার্ভে দেখাতে হবে 49,50,000 ক্যাপিটাল রিজার্ভ, তবে গিয়েই তোমার মিলবে। তাহলে যে ক্যাপিটাল রিজার্ভ হলো, এটা কি তোমার প্রফিট থেকে আসছে, ডে টু ডে বিজনেস থেকে আসছে? আসেনি তো। এটা তুমি অ্যাসেটকে ভ্যালুয়েশন করিয়েছো, তার ফলে তোমার ক্যাপিটাল রিজার্ভ হলো। তার মানে কোনো যদি অ্যাসেটের ভ্যালুয়েশন হয়, সেক্ষেত্রে তোমার যে রিজার্ভটা ক্রিয়েট হবে সেটাই হচ্ছে ক্যাপিটাল রিজার্ভ। জেনারেল রিজার্ভ আর রেভিনিউ রিজার্ভ সেম? জেনারেল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ একই। জেনারেল রিজার্ভ, রেভিনিউ রিজার্ভ যেটা তোমার বিজনেসের ডে টু ডে বিজনেসের প্রফিট থেকে আসছে, প্রফিট অ্যান্ড লসের থেকে তুমি ওটা পাঠিয়ে দিচ্ছ জেনারেল রিজার্ভে। ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস থেকে তোমার যা খরচা হওয়ার সেখানে অ্যাডজাস্ট করে নিলে, তারপরে যে প্রফিটটা থাকছে ট্যাক্স দেওয়ার পরে, ডিভিডেন্ড দেওয়ার পরে সেটা জেনারেল রিজার্ভে পাঠিয়ে দিলে, প্রত্যেক বছর আবার প্রফিট হলো, আবার জেনারেল রিজার্ভে চলে গেলো, এরকম। এরপরে এসে যাও নন কারেন্ট লায়াবিলিটি। এখানে দেখো প্রেজেন্টেশনটা আলাদা রয়ে গেছে কি নেই? প্রেজেন্টেশন দেখো, একে কি ছিল? শেয়ার হোল্ডার্স ফান্ড। দুয়ে কি আছে? শেয়ার অ্যাপ্লিকেশন মানি, পেন্ডিং অ্যালটমেন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন মানি নিয়ে নিয়েছো, এখনো অ্যালট করোনি তাদের, আগে তো অ্যাপ্লাই করতে হবে, টাকা দিতে হবে। যত বলবে, ধরো 10 টাকা করে শেয়ার, তোমাকে বলে দিল যে 30% দিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশনে, তার মানে 3 টাকা দিয়ে দিতে হবে। তারপরে অ্যালটমেন্ট হয়ে গেলে আবার একটা কল করতে পারে কি আবার 2 টাকা করে দাও, মোটামুটি তোমাকে 10 টাকা কমপ্লিট করতে হবে। তাহলে তোমার শেয়ার অ্যাপ্লিকেশন মানি, পেন্ডিং অ্যালটমেন্ট, যত অ্যাপ্লিকেশন মানি নিয়ে নিয়েছে কিন্তু এখনো অ্যালট করেনি তোমাকে, মানে এটা যদি তুমি কোম্পানির বিহাফে দেখো, কোম্পানির বিহাফে দেখতে হবে যে কোম্পানি কত টাকা নিয়ে নিয়েছে, এখনো অ্যালট করেনি, সেটাই শেয়ার অ্যাপ্লিকেশন মানে পেন্ডিং অ্যালটমেন্ট, পেন্ডিং আছে। স্যার ধরুন হচ্ছে কোম্পানি টাকা নিয়ে নিল পাবলিকের কাছে দিয়ে, হাওয়া নিয়ে নিল। হাওয়ার কোথা থেকে নিয়ে কি করে নিয়ে বলে? এলআইসি, কোনো কোম্পানি, জোম্যাটো, এগুলো কেউ কিছু করতে হবে, এদের কারণ সেবি রয়েছে, মেন রেগুলেটর হচ্ছে টাকা সেবি। নাকি তোমার কোম্পানির কাছে চলে যাচ্ছে, সেবির কাছে আসবে না? না না, কোম্পানি, আমরা যে শেয়ার কিনছি স্যার, ওই টাকাটা তো কোম্পানির কাছে। কোম্পানির কাছে হচ্ছে যে যখন তুমি ইনিশিয়ালি পাবলিকের কাছে নিয়ে আসছো, যখন তুমি প্রথমবার লিস্টেড করাচ্ছ, তাহলে এক্সিস্টিং যে শেয়ার হোল্ডার ছিল তারা কি করতে পারবে? সেল করতে পারবে এবার মার্কেটে। কোম্পানি যদি যে দামে কিনেছিল তার থেকে যদি দাম বেড়ে যায় তাহলে বেশি টাকা পেয়ে যাবে। আর নতুন যে শেয়ার ইস্যু হচ্ছে, নতুন শেয়ারের টাকা কিন্তু কোম্পানির কাছেই যাবে। নতুন শেয়ারের টাকা, ধরো আজকে জোম্যাটোর ধরো
500 কোটি টাকা লাগবে বিজনেস বাড়াতে গেলে, তাহলে 500 কোটি টাকার শেয়ার ইস্যু করতে হবে, পাবলিক সেটা কিনবে। তো তোমরা অ্যাপ্লাই করবে, যারা পাবলিক রয়েছে অ্যাপ্লাই করবে। NSE আর BSE তো তার জন্য অ্যাপ্লিকেশন মানি দিতে হবে। হ্যাঁ। যতক্ষণ না অ্যালটমেন্ট হচ্ছে ওটাকে কি বলা হবে, অ্যাপ্লিকেশন মানি। কোম্পানির বিহাফে কি বলা হবে, অ্যাপ্লিকেশন মানি রিসিভ পেন্ডিং অ্যালটমেন্ট, এখনো অ্যালটমেন্ট হয়নি। NSE BSE তাহলে কি করতে, ওরা কি সিকিউরিটি দিচ্ছে যে টাকাটা নিয়ে পালিয়ে যাবে না company? ওটা তো ট্রেডিং প্ল্যাটফর্ম। এনএসসি বিএসসি হচ্ছে মিদনাপুরের গেট বাজার, হ্যাঁ। ঠিক আছে, যেখানে গিয়ে সেলার বায়ার যাচ্ছে। এনএসসি বিএসসি মিদনাপুরের গেট বাজার। সেবিটা তো 1992 তে এস্টাবলিশ হয়েছিল, তো হচ্ছে করার জন্য। এই যে আমরা যে শেয়ার গুলো কিনছি এগুলো সিকিউরিটি। ও অ্যাঞ্জেল ব্রোকিং বলুন, ওরা আপনাকে নিয়ে দেখো যাচ্ছে। মার্কেট কনসেপ্টে কিন্তু মার্কেট মানে যে শুধু ফিজিক্যালি তার প্রেজেন্স থাকবে এমন নয়। মার্কেট মানে যেখানে পারচেজ সেল হচ্ছে, শেয়ার মার্কেট মানে হচ্ছে যেখানে পারচেজ সেল হচ্ছে, সেটা অনলাইনে হতে পারে, সেটাকে অনলাইনকেও মার্কেট বলা হবে। মার্কেট আমরা ভাবতে পড়িয়েছিলাম যে কি একটা মার্কেট বলবো, মানে এমনি যে বাজারে যেখানে পারচেজ সেল হবে সেটাই একটা মার্কেট। মার্কেট মানে কিন্তু তার ফিজিক্যাল প্রেজেন্স থাকতে হবে এমন কোনো কথা নেই। লাস্টে ভুলে যাচ্ছি, বাট আমাদেরকে এরকম ওই তো পড়িয়েছিল পারফেক্ট যে- কম্পিটিশন আছে, মনোপলি আছে, আচ্ছা তাহলে দেখো oligopoly। সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, এরপরে থার্ড পয়েন্টে এসে যাও। নেক্সট ডেতে কিন্তু আমি এইভাবে পয়েন্ট আর ডিসকাস করবো না, ডাইরেক্টলি প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট বানানো এতে চলে যাব। তার ফলে তোমার কি হবে, ফরম্যাটটাও দেখা হয়ে যাবে আর বানানো হয়ে যাবে। আজকে শুধু দেখিয়ে দিচ্ছি ফরম্যাটটা, কারণ প্রবলেমটা অনেক বড় আছে। নন কারেন্ট লাইবিলিটি, যে লাইবিলিটি কারেন্ট নয়, তার মানে লং টার্ম বরোয়িং আসবে তার মধ্যে। আর ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি, এটা ছেড়ে রাখো, এটা বোঝালেও এখন বুঝতে পারবে না, ডাইরেক্ট ট্যাক্স না এলে। আদার লং টার্ম লাইবিলিটি যদি থাকে কোনো, লং টার্ম প্রভিশন যদি কোনো করে থাকো, লং টার্ম প্রভিশন মানে তুমি যদি কিছুর জন্য প্রভিশন করে থাকো, সাপোজ এমপ্লয়িকে গ্র্যাচুইটি দিতে হবে, গ্র্যাচুইটি মানে বোঝো, গ্র্যাচুইটি মানে হচ্ছে কোনো এমপ্লয়ি যদি দীর্ঘদিন ধরে কাজ করে, ধরো 20 বছর 25 বছর ধরে কাজ করছে, তাকে রিটায়ারমেন্টের সময় এককালীন একটা টাকা দেওয়াকে বলা হয় গ্র্যাচুইটি। তো তার জন্য কোম্পানি কি করতে হবে, প্রভিশন করতে হবে, মানে টাকা সরিয়ে রাখতে হবে প্রত্যেক বছর, না তো এককালীন যাওয়ার সময় কোথায় টাকা পাবে। যে তো PF টার জন্য স্যার রাখে, ওটা তো তাই একটা ওটা তো আলাদা, পিএফ বাদ দিয়ে, আরেকটা পিএফ তো সেটা আলাদা, আলাদা। গ্র্যাচুইটি আলাদা। গ্র্যাচুইটি তুমি যে এতদিন ধরে কাজ করছো তার জন্য তোমাকে একটা এক্সট্রা টাকা, তার জন্য কোম্পানিকে আলাদা করে টাকা সরিয়ে রাখতে হয়, ওটাকেই বলা হচ্ছে লং টার্ম প্রভিশন বানানো, টাকা সরিয়ে রাখা। পেনশন দিবে না। হ্যাঁ পেনশন, ও তো পেনশনে তো যে কন্ট্রিবিউশন কাটে প্রত্যেক মাসে, ওটা আলাদা, ওটা তো এমপ্লয়ি থেকে কাটা যাচ্ছে প্লাস তুমিও দিচ্ছ, ওটা তো প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড প্লাস পেনশনও আছে। পেনশন বাই আমি বলেছিলাম না যে প্রভিডেন্ট ফান্ডের একটা পার্ট তোমার পেনশনে চলে যায়, প্রভিডেন্ট ফান্ডের একটা পার্ট পেনশনে চলে যায়, ওখানে তুমি দেখবে ওই চ্যাপ্টার 8.33 চলে যায় ইপিএস এ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ পেনশন স্কিমে। টোটাল 12 এর মধ্যে এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করছে তার মধ্যে 8.33 চলে যায় ইপিএস, এমপ্লয়িজ পেনশন স্কিমে, তো ওখান থেকেই পেনশন পাবে। আর গ্র্যাচুইটি আলাদা, গ্র্যাচুইটি হচ্ছে এমপ্লয়ার নিজের থেকে দেবে যদি তুমি দীর্ঘদিন কাজ করো, অনেক বছর ধরে কাজ করছো, নর্মালি 25 বছর 20 বছর, এটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করে। আদার লং টার্ম লায়াবিলিটি ওটা কি বললেন? আদার লং টার্ম মানে হচ্ছে উপরের গুলো বাদ দিয়ে, উপরে একটা লং টার্ম বরোয়িং আছে না, বরোয়িং বাদ দিয়ে আর কোনো যদি লং টার্ম লায়াবিলিটি থাকে, ধরো কোনো সাপ্লায়ারের সাথে তোমার এগ্রিমেন্ট হয়েছে, কি তুমি আজকে তো গুডস নিচ্ছ কিন্তু তুমি পয়সা দেবে 2 বছর পরে, তার মানে কি হবে, লং টার্ম লায়াবিলিটি হয়ে গেল। লং টার্ম তখনই হয়ে যাবে যদি 1 বছর, নর্মালি 1 বছরের বেশি হয়, নর্মালি 1 বছরের বেশি হয়। এইটার ফুল ফর্ম কি, ইডিএলআই? ইডিএলআই, এমপ্লয়িজ ডিপোজিট লিঙ্কড ইন্স্যুরেন্স, ওটা বলেছিলাম না যে যদি তুমি কোনো টাকা রাখো তার ইন্স্যুরেন্স করাতে হয়। ইডিএলআই এমপ্লয়ি ওই যে টাকা যে ডিপোজিট করলো না এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে, তার জন্য ইন্স্যুরেন্সের চার্জ বলেছিলাম 0.5% আর অ্যাডমিন চার্জ বলেছিলাম 0.5%। আর ইপিএস হচ্ছে আর্নিং পার্সেন্ট। এটা এদিকে দেখো, এখন এটা পরে ওই চ্যাপ্টার হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তুমি সেই দিন দেখো নি, রেকর্ডিং 2-3 বার করে দেখে নেবে, রেকর্ডিং 2-3 বার। নেই
হারিয়ে রেকর্ডিং 2-3 বার করে দেখে নেবে, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে এগুলো। স্যারের চ্যানেলটায় যে ভিডিওগুলো সব দেখছি স্যারের চ্যানেলে কোনো ভিডিওই নেই, সব আছে। কি এগুলো আনলিস্টেড করা আছে, পাবলিক Unlisted করা করা নয়। আছে, আমি সব দেখে আমি নিই। একদিন দেখছিলাম অনেকগুলো ভিডিও দেখলাম কোনো না ওইগুলো তোমাদের নয়, ওগুলো আলাদা। এরপর দেখো কারেন্ট লাইবিলিটিদের মধ্যে তোমার সব 1 বছরের মধ্যে যেগুলো লাইবিলিটি, সেগুলো কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে আসবে। যেমন শর্ট টার্ম বরোইং, যদি কোনো ধার করে থাকো ব্যাংক থেকে হোক। ট্রেড পেবেল, ট্রেড পেবেল মানে কি? ব্যবসা, ওই trade payable মানে হচ্ছে রিসেন্টলি কোনো মাল নিয়েছি তার ট্রেড পেবেলকে তুমি নর্মালি কি বলতে পারো? ক্রেডিটার্স। ক্রেডিট, ক্রেডিটরকে ভালোভাবে বলা হয় ট্রেড পেবেল, ক্রেডিটার্স। আদার্স কারেন্ট লায়াবিলিটি, আদার কারেন্ট লাইবিলিটি, অন্য কোনো যদি আদার কারেন্টের মধ্যে কি আসবে? যে কোনো আউটস্ট্যান্ডিং। শর্ট টার্ম প্রভিশন, শর্ট টার্ম প্রভিশন বলতে তুমি ট্যাক্সের প্রভিশন করেছো, প্রভিশন ফর ট্যাক্সেশন শিখেছে, প্রভিশন ফর ট্যাক্সেশন ক্লাস হয়েছে। প্রভিশন ফর ট্যাক্সেশন, ট্যাক্সের জন্য টাকা সরিয়ে রাখতে হয়। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, না, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের জন্য টাকা সরাতে হয় না। ও হ্যাঁ ঠিক তো, তা ডেপ্রিসিয়েশনের জন্য যার জন্য টাকা সরাতে হয় সেটা এখানে আছে, শর্ট টার্ম প্রভিশন। ট্যাক্সেশন প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট। না ব্যাড ডেট হবে না, কারেন্ট লায়াবিলিটি তোকে পেমেন্ট করতে হবে, ব্যাড ডেট কি তুই payment আচ্ছা, করবি? শর্ট টার্ম প্রভিশনের মধ্যে কি কি আসবে আমরা পরের দিন দেখে নেব, এর নিচে ডিটেলে রয়েছে। এটা কোন ফরম্যাটে দেওয়া রয়েছে? কোম্পানি অ্যাক্টের শিডিউল 3, কোম্পানি অ্যাক্টের শিডিউল 3 ফরম্যাট, শিডিউল 3-তে বলা রয়েছে এর ফরম্যাট কি হবে। আমি নেক্সট ডেতে আরো ডিটেলে দেখবো যে শর্ট টার্ম প্রভিশনে কি কি আসবে। আমরা যে অ্যাসেট লায়াবিলিটি পাশাপাশি করতাম ওটা তাহলে কোন ওইটা প্রপাইটরশিপ বিজনেসে। তাহলে কি বললাম যে বিজনেস অ্যাকাউন্টিং এ তুমি যেটা শিখবে সেটা প্রপাইটরশিপ বিজনেস, তার ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস কিভাবে প্রেজেন্ট করে সেটা শিখেছো। কিন্তু এখন যেটা শিখতে যাচ্ছ সেটা হচ্ছে কোম্পানি কিভাবে তার ব্যালেন্স শিট প্রফিট এন্ড লস প্রেজেন্ট করে। এটা ব্যালেন্স শিটে আছে এখন, ব্যালেন্স শিটে ভার্টিক্যালি দেখতেছো না, অ্যাসেট লায়াবিলিটি রয়েছে ভার্টিক্যালি। এখানে তো জাস্ট লায়াবিলিটি পর্যন্ত হয়েছে, এরপরে আবার অ্যাসেটও রয়েছে। আজকে আর করাচ্ছি না, টাইম শেষ হয়ে গেছে, ঠিক আছে। ফরম্যাট অনেক লম্বা রয়েছে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত।